বর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডিসগ্রাফিয়া তথা লিখন অক্ষমতা। আমরা যে সিটেট কে কেন্দ্র আমরা যে ডব্লিউটেট কে এবং সিটেট কে কেন্দ্র করে যে আমরা সিডিবি সিরিজ শুরু করেছি। আজকে আমরা আলোচনা করব ইউনিডিবির যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ধারণা ও বিশেষ চাহিদা সময় শেষে বোঝা তার যে আমরা ইউনিট বির 2 নম্বর টপিকটা শুরু করব। শুরু করে আমাদের শেষ হতে চলেছে। আমরা 1 নম্বরটা কমপ্লিট করেছি। আজ আমরা 2 নম্বর টপিকের যে ডিস লেক্সে করে নিয়েছি, ডিস ক্যালকুলিয়া করে নিয়েছি, ডিস গ্রাফিয়ার কমপ্লিট করলে আমরা পুরো এটা, আর এই টপিক থেকে এমসিকিউ করলে আমরা পুরো দুই দাগটাও পুরো কমপ্লিট হয়ে যাবে, সিলেবাসটা পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখো এখান থেকে অনেক কিছু আমি দুটো তিনটে এক্সট্রা ভিডিও দিয়েছি। এখানে মেনলি থাকে কি ডিস ক্যালকুলিয়া, ডিস গ্রাফিয়া, ডিসলেক্সিয়া বলেছে, আর অমৌখিক সুকম যেগুলো আছে তোমার হ্যান্ডিক্যাপ ফিজিক্যাল নিয়ে সেগুলো সেগুলো আমরা আলোচনা করবো। এই যে এই প্রতিভা শিক্ষাংশ সৃজনশীল বিশেষ শিক্ষাংশে তোমার ডিফারেন্ট অ্যাবেল লার্নার, ঠিক আছে, এখানে আরো ডিটেলস আলোচনা করবো। তাই আমরা এখানে এই যে ভিডিও দিয়েছি তোমার সিলেবাসের মধ্যেই দিয়েছি, আমি বেশি এড করতে চাচ্ছি না, কারণ অনেক কিছু আছে, অনেক কিছু দেওয়ার দরকার, যেগুলো সিলেবাস আছে সেগুলো এবং তোমার কিছু আউটসাইড যে ইম্পর্টেন্ট সেগুলো আমরা দিয়েছি। তো শুরু করা যায় আজকে ডিস গ্রাফিয়া, ঠিক আমরা আজ আলোচনা করবো ডিস গ্রাফিয়া। এটা করলে আমাদের এটা লেখার টপিক শেষ হবে এবং এমসিকিউ করলে পুরো কমপ্লিট। প্রথম হচ্ছে লিখন অক্ষমতাকে ডিসগ্রাফিয়া বলা হয়। শিখনের ক্ষেত্রে লিখন অক্ষমতাকে বলা হয় ডিসগ্রাফিয়া, মানে লিখতে পারে না, মানে যে লিখন অক্ষমতা সেটা আছে ডিসগ্রাফিয়া। একটু বিশেষ ধরনের একটা শিখন প্রতিবন্ধকতা, এটা এক ধরনের শিখন প্রতিবন্ধকতা। মস্তিষ্ক নিয়ন্ত্রিত স্নায়ু, অস্থি ও মাংসপেশির মধ্যে সার্থক সমন্বয়ের ফলে লিখন হয়। হলো লিখনটা যে তুমি হাতে থাকলে লিখে দিতে পারো এমন না। তোমার মস্তিষ্কে চিন্তা ভাবনা থাকবে, তোমার যে হাতের স্নায়ুবিক এবং হাত, এই তিনটা জিনিস নেই আমরা লিখি। আমরা যাই কিছু লিখি, আমরা কি ডাইরেক্ট আঙুল আছে লিখে দিতে পারবো নাকি? তার আগে আমরা ভাবি, তার আমার স্নায়ুবিক যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো আমাদের সাহায্য করে। তাই এই তিনটা এগুলো সমনীয়। আর মাংসপেশি, তোমার হাত যদি আঙুল যদি খুব দুর্বল হয়, তুই একটু তাহলে তোমার হাত পা তাহলে হাতে হাত কাঁপে দেবে, লেখতে হাত কাঁপে, তার মানে কি ঠিক আছে, স্নায়ুবিক দুর্বল থাকে, ঠিক আছে। লিখনের গুণগত মান ও শারীরবৃত্ত প্রভাবগুলির উপর নির্ভরশীল। যদিও এই প্রভাবগুলির মধ্যে সমন্বয় অভাব করে তখন তাকে ডিসগ্রাফিয়া বলে, ডিসগ্রাফিয়া বা লিখন অক্ষমতা বলে। মানে যদি এই যে কি বললাম, অস্থি, মস্তিষ্ক নিহত স্নায়ু, অস্থি ও মাংসপেশি এগুলোর মধ্যে যদি আর লেখার মধ্যে যদি অসঙ্গত থাকে তখন তাকে ডিসগ্রাফিয়া বলা হয়। ডিসগ্রাফিয়ার কারণ পেশি, নার্ভ ও স্বস্তিমূলক মূল চালক মস্তিষ্ক বা কেন্দ্রীয় স্নায়ু দুর্বলতা যদি করা হয়, যদি কোনো পেশি, নার্ভ বা যে অস্থি বা মস্তি চালক এটা যদি দুর্বল থাকে তাহলে এরপরে তাদের লিখতে অসুবিধা হয়। অসামঞ্জস্যপূর্ণ শারীরিক গঠন যদি ভুলভাল হয়, মানে ঠিকঠাক না হয়, যে হাত বাঁকা, কারো পা ভাঙা, যদি আঙুলগুলো বাঁকা আছে, যদি তাহলে লিখতে অসুবিধা হবে। মস্তিষ্কে ব্রেকাস অন্দোলনের সক্রিয়তা কম, যদি অনিন্দ যে আমার ডান মস্তিষ্কে যে বিকাশ অনিন্দ যেখানে আমাদের লিখতে সাহায্য করে, যেই পার্টটা মস্তিষ্ক সেটা যদি তোমার সক্রিয়তা কম হয় তাহলে লিখতে পারে না। একঘেয়েমি, পরিশ্রম ও অতিরিক্ত ক্লান্তি, যদি একঘেয়েমি আছে তুমি লিখতে খুব তোমার অশান্তি লাগছে, তুমি লিখতে শুরু তুমি লিখতে পারবে না। পরিশ্রম, অতিরিক্ত যে ক্লান্তি তখন লিখতে হবে না। অতিরিক্ত উদ্বেগ, অতিরিক্ত যদি আবেগও থাকে, সেক্ষেত্রে তুমি আবেগে বসে কি লেবে সেটা তুমি বুঝতে পারার লেখা অসুবিধা হয়। প্রেষণা অভাব, লিখতে গেলে যে প্রেষণা পাওয়া যায়, আমি ভালো সুন্দরভাবে লিখবো, আমি ভালো করে লিখলে তার পরীক্ষার ভালো করে লাগলে পরীক্ষা নাম্বার, মোটিভেশন, প্রেষণা মানে মোটিভেশন অভাব হচ্ছে। দৃষ্টি প্রতিবন্ধতা, চোখের দৃষ্টি প্রতিবন্ধ থাকে, মানে ঠিকঠাক দেখতে তাহলে ঠিক পারবে না। পঠন অক্ষমতা অর্থাৎ ডিসলেক্সিয়ার উপর, এটা মানে পঠন অক্ষমতার উপর ডিপেন্ড করে। পঠন অক্ষমতা হলে তাহলে তার ডিসলেক্সিয়া কত অসুবিধা হয়। যদি পঠন করতে ডিসলেক্সিয়া যদি হয় তার মধ্যে তার ডিসগ্রাফিয়াও দেখা যাবে, ডিসক্যালসিয়াও দেখা যাবে, ডিসগ্রাফিয়াও দেখা যাবে। কারণ পঠন করতে পারছে তাহলে সে কিভাবে লিখবে, তাহলে ডিসগ্রাফিয়া দেখা যায়। হাত ও টেবিলের 45 কোণে কোণে না থাকা, যে এটা আমরা যে পেন ও পেন, হাতে পেন এবং টেবিলের খাতা যে খাতা লিখি, তাদের মধ্যে হাতে একটা 45 কোণ থাকা দরকার, তবেই আমরা লিখতে পারবো। তাহলে লেখাটা ঠিক তোমার যদি খাতা হয় তার কোণটা এরকম হওয়া উচিত, ঠিক আছে, তাহলে একটা সুবিধা হবে। বৈশিষ্ট্য, লিখনে যথেষ্ট মনোযোগ বা সময় দেওয়া সত্ত্বেও স্পষ্ট না হয়, পঠন যোগ্যতা হয় না। মানে সে লিখেছে ঠিকঠাক লিখতে পারে না, অনেকক্ষণ লিখেছে কিন্তু কোথায় এরকম এরকম করে লিখে দিয়েছে, তার মানে কি তাদের পড়তে অসুবিধা হয়। অক্ষরগুলি ক ক খনি খ উলম্ব এবং কখনো কখনো সরি কখনো উলম্ব, কখনো অনুভূমিক, কখনো ডান দিকে হেলানো, কখনো বাঁ দিকে হেলানো ইত্যাদি ছন্দের অভাব দেখা যায়। মানে লেখা সে ইচ্ছা মতো কখনো ডান দিকে কোনো বাঁ দিকে, এটা লেখা ভুলভাল, মানে এটি করে তার লিখতে তো অসুবিধাই হচ্ছে। ছাপা বা এবং টানা লেখা মিশ্রণ দেখা যায়, তার মধ্যে ছাপিয়ে লেখাটা কত সুন্দর, অনেক সময় কি সুন্দর করে লিখতে চাপা করে আবার টেনে টেনে লিখতে, ঠিক আছে। অক্ষরগুলি মাপের মধ্যে কোনো ছন্দ থাকে না, ছোট বড় মোটা সরু ইত্যাদি মাপের যে অক্ষরগুলি লিখতে যে কত সুন্দর একটা সুন্দর করে মাপে লিখতে পারে না, ঠিক আছে, তাদের কোনো দেখা যায়। পরপর লিখিত সারিগুলির মধ্যে সামঞ্জস্য ফাঁকা বজায় থাকে না, এক লাইন সোজা হলে অন্যটি লাইন তীর্যভাবে বেঁকে যায় ইত্যাদি হয়। মানে একটা তো লাইন লিখতেছে, পরপর লিখতেছে, এটা তারপরে হয়তো আবার এরকম করে চলে যাচ্ছে বা এরকম করে চলে যাচ্ছে, তার মানে অসামঞ্জস্য থাকে।
সবাই যে শব্দগুলি পারস্পরিক দূরত্ব বজায় রাখতে পারে না, শব্দগুলি যেমন একটা শব্দ লিখলাম, একটা শব্দ লিখলাম, এটা এই যে দূরত্ব তার পারস্পরিক বজায় রাখতে পারে না। এটাও কখনো দেখা যায় বৈশিষ্ট্য, কোনো কোনো শব্দ বা বাক্য সম্পূর্ণ করতে পারে না, শব্দ লেখার সময় বর্ণ বা বাক্য লেখার সময় শব্দ বাদ দিয়ে করা হয়, ঠিক আছে, এটা বুঝতে পারলে? শিক্ষকের ভূমিকা কি হবে? শিক্ষক শিক্ষক এই শিশুদের ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করতে উৎসাহ করবে, ওয়ার্ড প্রসেসিং ওয়ার্ডগুলোকে পড়ে পড়ে লিখতে বলতে পারবে যাতে সুবিধা হয়। তিনি হলো কোনো বিষয়কে ছোট ছোট এককে ভাগ করে উপস্থাপন করতে পারবে, ছোট ছোট ভাগ করে বিশ্লেষণ করতে হবে। তিনি মৌখিক পরীক্ষা ব্যবস্থা করতে হবে, মানে মৌখিক মানে যাতে যদি লিখতে অসুবিধা হয় মৌখিক পরীক্ষা করি তাতে কি হবে, ওটা সুবিধা হবে তার ক্ষেত্রে। টিএম ডোকারের ব্যবহার অনুভূতি, সে যদি লিখতে পারে না, সে বলতেও পারে, বলে তারা মুখ দিতে পারে। মোটা বুল বুল টানা কাগজ, রুল টানা ভাই, মোটা রুল টানা কাগজ, রুল হবে রসুল রুল টানা, মোটা রুল টানা কাগজ অথবা গ্রাফ কাগজে লেখা অভ্যাস করানো। প্রথমে মোটা রুল কাগজ টানা কাগজে দিয়ে তাই লেখাতে হবে, ঠিক আছে, তাহলে সে সুন্দর করে ক খ এরকম গ গুলো লিখতে পারবে, ঘ গুলো লিখতে পারবে, হ্যাঁ। তাহলে কি কলমের পরিবর্তে পেন্সিল বা কেচি বা কলম, প্রথম কলম না দিয়ে পেন্সিল বা কেচি ব্যবহার করতে হবে, দিয়ে লিখিত পরীক্ষা চেয়ে মৌখিক পরীক্ষা বেশি গুরুত্ব দিতে হবে, ঠিক আছে, এগুলো হচ্ছে। থ্যাংক ইউ। তাহলে আমরা ডিসগ্রাফিটা পড়লাম, এইভাবে তাহলে আমরা তিনটা টপিক কমপ্লিট করলাম। কি কি প্রথমে কি করলাম? তোমার ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, এই তিনটা আমরা আলোচনা করবো। যেহেতু আমরা তিনটা সিলেবাস ভালো করে দিয়েছি, সেই তিনটা আলোচনা করবো। আর আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করছো, ভালো করে পড়াশোনা করো, এবং কালকে আমরা এমসিকিউ টপিক আলোচনা করবো। এই করলে আমরা পুরো দুটো ইউনিটটা, যে এই যে ইউনিটটা আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আমাদের এই ইউনিটটা পুরো আমরা কমপ্লিট করবো, ঠিক আছে। এখান থেকে আমরা 7-8টা ভিডিও পাচ্ছি, ঠিক আছে, আর এখান থেকে আমরা 8টা করে ভিডিও পাচ্ছি। দেখো অনেক কিছু কিছু ভিডিও আমি এক্সট্রা দিয়েছি যেগুলো তোমাদের কোশ্চেন ডায়রি আসবে, কিন্তু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কোশ্চেন যেরকম মানে যে এবার ফ্যাক্ট টু ফ্যাক্ট আসবে এমন নয়, যে কে বইটা লিখেছে, কোন সলিউশন কেন আছে, তোমার ফ্যাকচুয়াল কোশ্চেন আসবে, তোমাকে যে কনসেপ্ট ক্লিয়ার করতে এগুলো তোমাকে বেশি করে পড়তে হবে। দেখো যেগুলো মেন আমি বলে দিচ্ছি, যেগুলো মেন সেগুলো তোমাকে বলে দিচ্ছি, যে এটা মেন নয়, তাহলে একটা রিডিং পড়ে যাবে। সেভাবে পড়াশোনা করো। আশা করি ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, এবং ভালো জায়গা করে পাসটা করে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের, শেয়ার করতে এবং লাইকটা করো। থ্যাংক ইউ।